হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, কিন্তু আমরা শুধুমাত্র বেঁচে থাকার উদ্দেশ্যেই খাদ্য গ্রহণ করি না। বেঁচে থাকার পাশাপাশি আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্থ ও নিরোগ স্বাস্থ্যের জন্য দেহের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করে থাকি। আমাদের মতো উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। তবে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভিন্ন রকম। পুষ্টির জন্য উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। আজকের পর্বে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টিগুলো নিয়ে আলোচনা করব। উদ্ভিদ মাটি, বায়ু এবং পানি থেকে তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য কিছু উপাদান গ্রহণ করে। উদ্ভিদের দেহে এই উপাদানগুলোর অভাব হলে উদ্ভিদ পুরোপুরি সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। এজন্যই এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়। তবে এই সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদ মাটি অর্থাৎ খনি থেকে সংগ্রহ করে থাকে, তাই এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। এই 60টি উপাদানের মধ্যে মাত্র 16টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। তাই এই 16টি পুষ্টি উপাদানকে একত্রে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। অত্যাবশ্যকীয় উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। অত্যাবশ্যকীয় 16টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কোনো কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। উদ্ভিদ নিজ থেকে অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি গ্রহণ করার পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলতে বোঝায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়। ম্যাক্রো উপাদান 10টি: নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ। আবার মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান হলো সেসব উপাদান যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয়ে থাকে। মাইক্রোনিউট্রিয়েন্ট হলো 6টি, যেমন দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন এবং অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে, হাইড্রোজেন এবং অক্সিজেন পানি থেকে গ্রহণ করে। অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে। এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে, কিন্তু উদ্ভিদ এগুলোকে লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না, তাই আয়ন হিসেবে শোষণ করে, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন ইত্যাদি। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান নাইট্রোজেন। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি হতে পারে না, আর ক্লোরোফিল সৃষ্টি না হলে খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হয়। আবার খাদ্যবস্তু বাধাপ্রাপ্ত হলে শ্বসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং শক্তি সৃষ্টির প্রক্রিয়া কমে যায়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং ম্যাগনেসিয়াম শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান, তাই ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি ব্যাহত হয় এবং ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। উদ্ভিদের অনেক জৈবিক ক্রিয়া বিক্রিয়ায় পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে। সেই সাথে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। এছাড়াও পটাশিয়াম উদ্ভিদে পানি শোষণে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। এটি মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে। মূল বর্ধনের জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ফসফরাস জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি প্রভৃতির গাঠনিক উপাদান। তাই ফসফরাস ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয়। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আয়রন সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, এজন্য বায়বীয় শ্বসনের উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতেও আয়রনের ভূমিকা অপরিসীম।
পুষ্টিতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই আমরা ভালো ফলন পেতে জমিতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি সার ব্যবহার করে থাকি। ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ প্রয়োজন। টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন এবং শ্বসন প্রক্রিয়ার উপরও কপারের প্রভাব উল্লেখযোগ্য। উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন, আবার চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম দরকার হয়। সুপার বীজের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। তাহলে আজকের পর্ব থেকে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টি, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান এবং উদ্ভিদের পুষ্টিতে এসব খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানলাম। আগামী পর্বে উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। গত পর্বে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টিগুলো সম্পর্কে জেনেছি। আজকের পর্বে উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো কি কি সে বিষয়ে জানব। শিখর এই ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ যদি তুমি স্ক্রিনটি ঝাপসা দেখো আর এই বিষয়টি যদি তোমার আম্মুকে বলো, তাহলে উনার উত্তর হবে ছোট মাছ খাও না বলেই তোমার এমন হচ্ছে। বাস্তবিক অর্থে ব্যাপারটি কিন্তু সত্যি। যখন তুমি ছোট মাছ খাও না, তখন তোমার দেহে ভিটামিনের অভাব দেখা দেয়। এর ফলে তুমি চোখে কম দেখো বা ঝাপসা দেখতে থাকো। ঠিক এমনভাবে উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এই লক্ষণগুলোকে অভাবজনিত লক্ষণ বলা হয়। এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি কোন উদ্ভিদ বা ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে। চলো এবার পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। নাইট্রোজেন যেহেতু ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান, তাই নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে ক্লোরোফিল ছাড়াও ক্লোরোপ্লাস্টে ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি পিগমেন্ট অল্প পরিমাণে থাকে। ক্লোরোফিলের অভাবে এসব বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ প্রদর্শন করে। উদ্ভিদ পাতার রং হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে, কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন কমে যায়। এর ফলে দেখা যায় যে উদ্ভিদের বৃদ্ধিও কমে যায়। ফসফরাসের অভাব হলে উদ্ভিদের পাতা বেগুনি হয়ে যায়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। সেই সাথে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ আকারে ছোট হয়। বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যত দিনের লক্ষণ দৃশ্যমান হয় তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না। পটাশিয়ামের অভাব হলে পাতার আগা এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। বিশেষ করে পাতার শিরার মাঝের স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। এছাড়াও পটাশিয়ামের অভাবে পাতার কিনারায় পুড়ে গেলে যেমন দেখায়, ঠিক সেরকম বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে। উদ্ভিদের বৃদ্ধি কম হয়, আবার উদ্ভিদের আগায় ও পাশে থাকা মুকুল মরে যায়। কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রার সাথে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কাজের মধ্যে সম্পর্ক রয়েছে। কখনো যদি ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা কমে যায়, তাহলে মাইটোকন্ড্রিয়ায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। এতে করে সালোক সংশ্লেষণ ও শ্বসন উভয় প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়। তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল উপরের অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। সেই সাথে পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। এজন্য পাতার শিরাগুলোর মাঝের স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। লৌহের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মাঝের স্থানেই প্রথম হালকা হয় এবং ক্লোরোসিস হয়।
আবার কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। কাণ্ড দুর্বল এবং ছোট হয়। সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদান হিসাবেই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়স্ক পাতায় কম ক্লোরোসিস হয়। এছাড়াও সালফারের অভাবে মূল, কাণ্ড এবং পাতার উপরের অঞ্চল থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক বলে। আবার কাণ্ডের মধ্যপর্ব ছোট হয়, তাই গাছ আয়তনে বাড়ে না। বোরন কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়। বিপাক ক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে। তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। কচি পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়। সেই সাথে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। তাহলে আজকের পর্বে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো সম্পর্কে জানলাম। আগামী পর্বে প্রাণীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানব। পর্বে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো সম্পর্কে জেনেছি। আজকের পর্বে প্রাণীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানব। আচ্ছা, একবার ভেবে দেখো তো, আমাদের মধ্যে কেউ মাছ পছন্দ করি, আবার কেউ মাংস পছন্দ করি। তাহলে প্রতিবেলায় আহারে কেন আমরা শুধুমাত্র আমাদের পছন্দের খাবারটি না খেয়ে বিভিন্ন ধরনের খাবার খাই? বিভিন্ন ধরনের খাবার গ্রহণের মূল কারণ হচ্ছে দেহের পুষ্টি সাধন এবং রোগ জীবাণু থেকে দেহকে রক্ষা করা। এবার প্রশ্ন হলো, খাদ্য আসলে কি? যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয় এবং দেহের বিভিন্ন কাজ, যেমন পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধক শক্তি এবং কর্মশক্তি ও তাপ উৎপাদন ইত্যাদি সম্পাদন করে, তাই খাদ্য। অনেকগুলো রাসায়নিক বস্তু মিলে খাদ্য তৈরি হয়। এই রাসায়নিক বস্তুগুলো হলো খাদ্য উপাদান। খাদ্য উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই একে পুষ্টি উপাদানও বলা হয়। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: আমিষ, শর্করা এবং স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য। এছাড়া ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3 ধরনের উপাদানও দেহের জন্য প্রয়োজন। তবে খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে, তা হলো খাদ্য আঁশ বা রাফেজ। এটি কোনো পুষ্টি না যোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। চলো খাদ্য উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমিষ বা প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে। এই অ্যামিনো অ্যাসিড মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। এছাড়াও আমিষে সামান্য পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রন থাকে। উৎস অনুযায়ী আমিষ 2 ধরনের: প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। বিভিন্ন প্রাণীদেহ থেকে প্রাণীজ আমিষগুলো পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা ইত্যাদি। প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য থেকে দেহের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। উদ্ভিজ্জ আমিষগুলো বিভিন্ন উদ্ভিদ থেকে পাওয়া যায়, যেমন ডাল, চীনাবাদাম, শিমের বিচি ইত্যাদি। যদিও একসময় ধারণা করা হতো উদ্ভিজ্জ আমিষে প্রয়োজনীয় সব কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এটি প্রাণীজ আমিষের তুলনায় কম পুষ্টিকর। কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ্জ আমিষ প্রাণীজ আমিষের মতোই সকল অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে। অনেক সময় 2 বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ একত্রে রান্না করা যায়, কিন্তু এতে অ্যামাইনো অ্যাসিডের অনুপাতের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। সরল শর্করাগুলোর গঠনে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সাধারণত 2:1:2 অনুপাতে থাকে। শর্করা জাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায়। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। ফলের রসে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ, গম,
আলু, চাল ইত্যাদিতে থাকা শ্বেতসার শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ। তাই গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়: এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। এখানে মনোস্যাকারাইড হলো শর্করার সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড গুলো সাধারণত দুটি ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইডের সমন্বয়ে তৈরি হয়, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে উৎপন্ন হয় সুক্রোজ। আবার গ্লুকোজ ও গ্যালাক্টোজ নামক দুটি ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইডের সমন্বয়ে তৈরি হয় ল্যাকটোজ। অনেকগুলো মনোস্যাকারাইড একত্রিত হয়ে যে পলিমার গঠন করে তাকে পলিস্যাকারাইড বলে। যেমন স্টার্চ ও সেলুলোজ দুটোই আসলে গ্লুকোজের পলিমার। প্রধানত চাল, গম, আলু থেকে আমরা শ্বেতসার পাই। কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না, এজন্য আমরা চাল, আটা, আলু ইত্যাদি রান্না করে খাই। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। দ্বি শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়। সরল শর্করায় পরিণত হওয়ার পরেই শর্করা দেহের জন্য শোষণযোগ্য হয়। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। চর্বির প্রধান কাজ হলো দেহে তাপ উৎপাদন করা। এটি পাকস্থলীতে অনেকক্ষণ থাকে, তাই সহজে ক্ষুধা পায় না। দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে। তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, মাংসপেশিতেও চর্বি জমা থাকে। দেহের সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে। আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন দেহে শক্তি তৈরি করার মতো কোনো গ্লুকোজ অবশিষ্ট থাকে না। তখন সঞ্চিত চর্বি উপাদানগুলো থেকে গ্লুকোজ তৈরি হয়, যাকে গ্লুকোনিওজেনেসিস বলে। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয়, সাথে এর পুষ্টিমানও বেড়ে যায়। যেমন সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু, রুটির চেয়ে লুচি বা পরোটা শুধু মুখরোচকই নয়, এতে ক্যালোরিও বেশি পাওয়া যায়। কোনো কোনো চর্বিতে ভিটামিন এ আছে, আবার কোনোটিতে আছে ভিটামিন ই। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই ধরনের: উদ্ভিজ্জ স্নেহ পদার্থ এবং প্রাণীজ স্নেহ পদার্থ। সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী এবং ভুট্টার তেল উদ্ভিজ্জ স্নেহ পদার্থ, যা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয়। ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল সবচেয়ে ভালো। চর্বি, ঘি, ডালডা ইত্যাদি প্রাণীজ স্নেহ পদার্থ। ডিমের কুসুমে স্নেহ পদার্থ আছে, কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না। স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়, পানির চেয়ে হালকা বলে পানির উপর ভাসে। একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়। আজকের পর্বে আমরা খাদ্যের প্রধান 3টি উপাদান আমিষ, শর্করা ও স্নেহ পদার্থ এবং তাদের উৎস সম্পর্কে জেনেছি। আগামী পর্বে ভিটামিন, খনিজ লবণ। আশা করি ভালো আছো। গত পর্বে আমরা প্রাণীর খাদ্য ও পুষ্টি বিষয়ের আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের উপাদান ও উৎস সম্পর্কে জেনেছি। আজকের পর্বে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে জানবো। আচ্ছা, তুমি কি জানো এমন কিছু খাদ্য উপাদান রয়েছে যেগুলো খেলে ক্ষুধা কম পায়? আবার কিছু উপাদানের অভাবে দেহে মারাত্মক আকারে স্থায়ীভাবে ক্ষতি সাধন হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। চলো তাহলে এসব উপাদানগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিনের পরিমাণ খুব সামান্য, এর গুরুত্ব অপরিসীম। দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক। সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর ভিটামিন পাওয়া যায়। নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা যায়। তাই ভিটামিনকে খাদ্যের প্রাণ বলা হয়। ভিটামিনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে।
ভিটামিন এ পাওয়া যায় দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদি থেকে। দুধ, ডিম, কলিজা বা যকৃৎ, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে। ভিটামিন এ এবং ভিটামিন ডি তে উল্লেখিত সব খাবার থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায়। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি এবং ভিটামিন সি। ইস্ট, ঢেঁকি ছাঁটা চাল, জাতায় ভাঙা আটা বা লাল আটা, ফুলকপি, চীনাবাদাম, শিমের বিচি, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদি থেকে ভিটামিন সি পাওয়া যায়। চলো এবার দেহ গঠন এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণে সাহায্যকারী উপাদান খনিজ লবণ সম্পর্কে জেনে নিই। মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি খনিজ লবণ থাকে। খনিজ উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানবদেহে অবস্থান করে না। এগুলো খাদ্য ও মানবদেহে বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব এবং অজৈব যৌগের লবণ তৈরি করে। খনিজ লবণ দেহকোষ ও দেহের তরল অংশের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। এছাড়াও দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান। স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানির সমতা বজায় রাখা, অম্ল ও ক্ষারের সমতা বিধান এসব কাজে খনিজ লবণের বিশেষ ভূমিকা রয়েছে। এখন স্ক্রিন পজ করে কিছু খনিজ উপাদানের নাম এবং এদের উৎস সম্পর্কে জেনে নাও। এবার আমরা এমন একটি উপাদান সম্পর্কে জানবো যার অপর নাম হলো জীবন। ঠিক ধরেছো, সেই উপাদানটি হচ্ছে পানি। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরে পানির স্থান। দেহের গঠন, অভ্যন্তরীণ এবং দেহের পুষ্টির কাজ পানি ছাড়া চলতে পারে না। মানব দেহে পানির কাজগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন। দেহকোষের গঠন এবং প্রতিপালন পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% হলো পানি। পানি ছাড়া দেহের ভেতরের কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না। দেহে পানি দ্রাবক রূপে কাজ করে। পানির জন্যই দেহে রক্ত সঞ্চালন সম্ভব, কারণ রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছাতে পারে। দেহের সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। পরিপাকৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্তে বিশেষভাবে শোষিত হয়। পানি দেহের দূষিত পদার্থ দূরকরণে সাহায্য করে। মলমূত্র, ঘাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। তাছাড়া বয়স, আবহাওয়া, পরিশ্রম, খাওয়ার অভ্যাস ইত্যাদি বিষয়গুলো পানির চাহিদাকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তির দৈনিক ক্যালোরি চাহিদা 2000 কিলোক্যালোরি হলে তার দৈনিক 2 লিটার পানির প্রয়োজন হয়। পানি আমাদের দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা বুঝলাম। তাই দেহের চাহিদা অনুযায়ী নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এবার আমরা এমন একটি উপাদান সম্পর্কে জানবো যা দেহে পুষ্টি সরবরাহ করে না, কিন্তু এরপরেও এটি দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উপাদানটি হলো রাফেজ। চলো এ পর্যায়ে বিস্তারিত জেনে নেই। হাড় যেমন মানবদেহের কাঠামো তৈরি করে, সেলুলোজ এবং রাফেজ তেমনি জীবের কাঠামো তৈরি করে। শস্যদানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, মূল ও পাতায় আঁশ থাকে। এগুলোই হলো কোষপ্রাচীরের সেলুলোজ এবং লিগনিন। এরা মূলত জটিল শর্করা। গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি সেলুলোজ হজম করতে পারে, কিন্তু মানুষ এগুলো হজম করতে পারে না। এর কারণ হচ্ছে সেলুলোজ পরিপাকের জন্য সেলুলেজ নামক এক ধরনের এনজাইম প্রয়োজন হয়, যা বিভিন্ন গবাদি পশুর দেহে থাকলেও মানব দেহে থাকে না। তবে মানব দেহে রাফেজের কাজ হলো পানি শোষণ করা এবং মলের পরিমাণ বৃদ্ধি এবং বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করা। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে।
ধারণা করা হয় রাফেলযুক্ত খাবার খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে। এছাড়াও আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত দেহকে সুস্থ রাখার জন্য শাকসবজি, ফলমূল ইত্যাদি বেশি গ্রহণ করা। আজকের পর্বে আমরা ভিটামিন, খনিজ লবণ, দেহে পানির প্রয়োজনীয়তা এবং খাদ্যাভ্যাসের ভূমিকা সম্পর্কে জানলাম। আগামী পর্বে আদর্শ খাদ্য পিরামিড, খাদ্য গ্রহণের নীতিমালা এবং খাদ্য তালিকা সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আশা করি ভালো আছো। গত পর্বে আমরা ভিটামিন, খনিজ লবণ, পানি এবং খাদ্য সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আদর্শ খাদ্য পিরামিড, খাদ্য গ্রহণের নীতিমালা এবং খাদ্য তালিকা সম্পর্কে জানব। একবার ভেবে দেখো তো, কোনো কিছু খেতে ভালো লাগলে আমরা অনেক সময় প্রয়োজনের বেশি খেয়ে ফেলি। সুস্বাস্থ্যের জন্য এই অভ্যাস কিন্তু একদম ভালো নয়। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা কি রকম হওয়া উচিত, চলো সে বিষয়ে জেনে নেই। একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ এবং ফাইবার থাকে। একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় খাবার তালিকায় যেসব খাবার থাকে তা স্ক্রিনে পিরামিডের আকারে দেখানো হলো। খেয়াল করে দেখো, পিরামিডের অংশগুলো তার আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু। সবচেয়ে চওড়া অংশে ভাত, আলু, রুটি এগুলো বেশি করে খেতে হবে। তারপরে আছে শাকসবজি এবং ফলমূল, এসব ভাত রুটির চেয়ে কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, পনির, ছানা, দই আরো কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খাওয়া উচিত। আদর্শ খাদ্য পিরামিড অনুযায়ী প্রতিদিনের খাবার বেছে নিলে সহজেই সুষম খাদ্য নির্বাচন করা যায়। খাদ্য উপাদান বাছাই করা, সুষম খাদ্য নির্বাচন করা ও সুষম আহার উন্নত জীবনযাপনের পূর্বশর্ত। নীতিমালা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকলে খাদ্য নির্বাচন, খাদ্যের পুষ্টিমান, ক্যালোরি পারিবারিক আয় ইত্যাদি সম্পর্কে নজর রেখে পরিবারের প্রত্যেক সদস্যের খাদ্যের চাহিদা মেটানো সহজ হয়। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। শর্করা, আমিষ এবং চর্বি পরিমাণ মতো গ্রহণ করতে হবে। ভিটামিন ও রাফেজ সরবরাহের জন্য সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে। সেই সাথে প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। সুষম খাদ্য এমন হবে যেন তা সহজেই হজম হয়। দেহের পুষ্টির জন্য সুষম খাদ্য তালিকায় 6টি উপাদান অবশ্যই রাখতে হবে। দেহের আয় এই 3টি বিষয় বিবেচনা করে খাদ্য উপাদান বাছাই বা মেনু পরিকল্পনা করতে হবে। কম মূল্যের খাবার দিয়ে সমান পুষ্টিমানের মেনু পরিকল্পনা করা যায়। তাই সমমানের উপাদান রয়েছে এমন বেশি দামের খাদ্যের পরিবর্তে কম মূল্যের খাদ্য নির্বাচন করে সুষম খাদ্য গ্রহণের মানসিকতা থাকা ভালো। ব্যক্তি বিশেষের লিঙ্গ, বয়স, পেশা ও শারীরিক অবস্থা দেখতে হবে। খাদ্যের মূল্যমান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দেহের ক্ষয়পূরণ ও গঠনের প্রয়োজনীয় আমিষ সরবরাহ করতে হবে। খাদ্যে পরিমাণ মতো ভিটামিন, খনিজ লবণ ও পানির উপস্থিতি থাকতে হবে।
ঋতু, আবহাওয়া ও খাদ্যাভ্যাস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সেই সাথে পরিবারের আর্থিক সংগতি ও সদস্য সংখ্যা বিবেচনা করতে হবে। খেয়াল করলে দেখতে পাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও উপাদান শক্তি সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের পর্বে পুষ্টির অভাবজনিত রোগ ও পুষ্টির উপাদান শক্তি সম্পর্কে জানব। অনেক সময় আমাদের মুখের ভেতরে মাংসের উপরে বা জিহ্বায় ঘা হয়ে থাকে, আবার চুল রুক্ষ হয়ে যাওয়া, গায়ের চামড়া অমসৃণ হওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন আমরা প্রায় হয়ে থাকি। তুমি কি জানো এই ছোটখাটো রোগগুলো কেন হয়, আর কিভাবেই বা এই রোগগুলো থেকে আমরা প্রতিকার পেতে পারি? মূলত পুষ্টির অভাবে আমাদের দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। চলো তাহলে আমরা পুষ্টির অভাবজনিত রোগ এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রচলিত অর্থে গলগণ্ড বলতে থাইরয়েড গ্রন্থির যে কোনো ফোলাকে বোঝায়। গলগণ্ডের কিছু বিশেষ ধরনকে চিকিৎসা বিজ্ঞানে গয়টার নামে ডাকা হয়। টিউমার, ক্যান্সার, প্রদাহ সহ নানা কারণে থাইরয়েড ফুলে যেতে পারে, তাই সব গলগণ্ড গয়টার নয়। আবার গয়টার থাইরয়েড গ্রন্থির কোনো নির্দিষ্ট রোগ বোঝায় না, বরং থাইরয়েডের বিভিন্ন রোগের এক সাধারণ বহিঃপ্রকাশকে বোঝায়। খাবারে আয়োডিনের অভাব গলগণ্ডের অন্যতম কারণ। সমুদ্র থেকে দূরে উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকায় ওই সব অঞ্চলের মানুষের গয়টার সমস্যা বেশি দেখা যায়। ভিটামিন এ এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোফথ্যালমিয়া নামক রোগ হয়। ভিটামিন এ এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা ও তীব্রতা বাড়তে থাকে। জেরোফথ্যালমিয়ার 7 থেকে 8টি মাত্রা রয়েছে, যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। সাধারণত 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে রাতকানা রোগ বেশি দেখা দেয়। আমাদের চোখের রেটিনাতে 2 ধরনের কোষ থাকে, রড কোষ ও কোন কোষ। শিশুদের রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হলে তারা স্বল্প আলোতে ভালো দেখতে পায় না, চোখে সবকিছু ঝাপসা দেখে, একসময় কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। রাতকানা দশা থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম মাত্রার জেরোফথ্যালমিয়া ভিটামিন এ সহ কিছু ওষুধ প্রয়োগে ভালো হয়, কিন্তু রোগ চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেলে কর্নিয়া প্রতিস্থাপন করতে হয়। তাই রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফল এবং মলা ঢেলা মাছ খেতে হবে। রিকেটস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, ভিটামিন ডি এর অভাবে এই রোগ হয়। ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন ইত্যাদি কাজে প্রয়োজন হয়। দুধ, মাখন, ডিম, কড লিভার তেল ও হাঙরের তেলে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা থাকা কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, তবে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে। শিশুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো, চোখ এবং জননাঙ্গ ঢেকে রেখে নবজাতককে কিছুক্ষণ রোদে রাখা ভালো। রিকেটস রোগের লক্ষণগুলো হলো দেহের হাড় দুর্বল হওয়া, গিঁট ফুলে যাওয়া, বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া ইত্যাদি। রিকেটস হলে দেহের কাঠামো ঠিক থাকে না, হাড় ভঙ্গুর এবং বক্ষদেশ সরু হয়ে যায়।
রিকেটস সাধারণত বাচ্চাদের হয়, তবে ভিটামিন ডি এর অভাবে বড়দের যে রোগটি হয় তার নাম অস্টিওম্যালেশিয়া। বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে গেলে দেহে রক্তশূন্যতা দেখা যায়। বাংলাদেশে সাধারণত লৌহের অভাবে শিশুদের, প্রজননের উপযুক্ত বয়সী নারীদের এবং গর্ভবতীদের রক্ত স্বল্পতা বেশি হয়। খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 ইত্যাদির অভাব ঘটলে রক্তশূন্যতার রোগ দেখা যায়। স্ক্রিন পজ করে রক্তশূন্যতার বাকি কারণগুলো দেখে নাও। দুর্বলতা, মাথা ব্যথা, অনিদ্রা, অরুচি ইত্যাদি রক্তশূন্যতার লক্ষণ। রক্তশূন্যতা প্রতিরোধের জন্য লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়াও পরীক্ষা করে অন্ত্রে কৃমির বা হুকওয়ার্মের সংক্রমণ নিশ্চিত হলে কৃমিনাশক ঔষধ সেবন করা যায়। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লৌহ উপাদানযুক্ত ঔষধ সেবন করতে হবে। বিশ্রামাবস্থায় আমাদের দেহের বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা কাজ না করলেও আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড ঠিকই চলতে থাকে। এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলোর সংকোচন প্রসারণে যাবতীয় কাজ চলতে থাকে, ফলে তখনও শক্তি ব্যয় হতে থাকে, আর এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে। একজন মানুষের দৈনিক কি পরিমাণ শক্তির প্রয়োজন তা মৌলবিপাক, দৈহিক পরিশ্রমের ধরন ও খাদ্যের প্রভাব এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এছাড়া দেহের বৃদ্ধির শারীরিক অবস্থা ও আবহাওয়ার উপরও ক্যালোরির চাহিদা নির্ভর করে। শক্তির বিভিন্ন রূপ থাকায় পুষ্টিবিদেরা খাদ্যের শক্তি বোঝানোর জন্য ক্যালোরি শব্দটি ব্যবহার করে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে খাদ্যের ক্যালোরি আসলে কিলো ক্যালোরি। আন্তর্জাতিক সংস্থার মতে খাদ্যের শক্তিমূল্য প্রকাশের ক্ষেত্রে খাদ্য ক্যালোরি কিংবা কিলো ক্যালোরির পরিবর্তে কিলো জুল একক ব্যবহার করা উচিত। পুষ্টির উপাদানের তাপ শক্তির নির্ণয় সম্পর্কে জানতে প্রথম জানতে হবে খাদ্যের প্রকৃতি বলতে কি বোঝায়। এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য? মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধু একটি উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না। বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ খাদ্য মূল্য তালিকা দেখে জেনে নিতে হয়। সর্বশেষে শর্করা, প্রোটিন ও চর্বির ক্যালোরি বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করতে হবে। স্ক্রিন থেকে খাদ্য উপাদানে খাদ্য ক্যালোরির পরিমাণ এবং একটি উদাহরণ দেখে নাও। তাহলে আজকের পর্বে আমরা পুষ্টির অভাবজনিত রোগ ও পুষ্টির উপাদান শক্তি সম্পর্কে জানলাম। আগামী পর্বে বিএমআর, বিএমআই ও এদের মান নির্ণয় এবং বিশ্রাম ও শরীর চর্চা। গত পর্বে আমরা পুষ্টির অভাবজনিত রোগ ও পুষ্টির উপাদান সম্পর্কে জেনেছি। তোমার উচ্চতা অনুযায়ী দেহের ওজন ঠিক আছে কি নেই তা কি জানো? তোমার দেহের স্বাভাবিক ওজনই বা কত, এবং শারীরিক সুস্থতার জন্য দেহের ওজন কত থাকা উচিত? আজকের পর্ব থেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। প্রথমে বিএমআর কি জানা যাক। বিএমআর এর পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এটি মানবদেহের পূর্ণ বিশ্রামরত অবস্থায় শক্তির পরিমাণ নির্দেশ করে। বিএমআর এর মান বের করার ক্ষেত্রে লিঙ্গ ও বয়স ভেদে পার্থক্য আছে। বিএমআর এর মান বের করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হ্যারিস বেনেডিক্ট সূত্রটি। মেয়েদের বিএমআর বের করার জন্য 655 এর সাথে কেজিতে ওজনের 9.6 গুণ এবং সেন্টিমিটারে উচ্চতার 1.8 গুণ যোগ করে তা থেকে বয়সের 4.7 গুণ বিয়োগ করে হিসাব করতে হবে। ছেলেদের ক্ষেত্রে বিএমআর বের করতে 66 এর সাথে কেজিতে ওজনের 13.7 গুণ এবং সেন্টিমিটারে উচ্চতার 5 গুণ যোগ করে তা থেকে বয়সের 6.8 গুণ বিয়োগ করে হিসাব করতে হবে।
15 বছর বয়সী এই মেয়েটির বিএমআর নির্ণয় করা যাক। প্রথমে সেন্টিমিটারে তার উচ্চতা মাপতে হবে। মেয়েটির উচ্চতা 160 সেন্টিমিটার। এবার তার ওজন মাপতে হবে। দেখা যাচ্ছে মেয়েটির ওজন 80 কেজি। যেহেতু সে মেয়ে, তাই তার বিএমআর নির্ণয়ে আমরা মেয়েদের সূত্র ব্যবহার করব। এই সূত্রে বয়স, উচ্চতা আর ওজনের মান বসিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে মেয়েটির বিএমআর এর মান 1640.5 ক্যালোরি। বিএমআর এর মান অনুযায়ী আমাদের দৈনিক ক্যালোরি চাহিদা কতটুকু তা এই ছকটি থেকে দেখে নিতে পারো। তাহলে মেয়েটির ক্ষেত্রে বলা যায়, সে যদি পরিশ্রমী হয়ে থাকে, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তাহলে বিএমআর অনুযায়ী তার ক্যালোরি চাহিদার মান হবে 2829.86। অর্থাৎ প্রতিদিন 3000 কিলো ক্যালোরির কাছাকাছি খাদ্য গ্রহণ করলে সেই মেয়েটি তার ওজন একই রাখতে পারবে। বিএমআর এর মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস ও শরীরের গঠনের উপর নির্ভর করে। আমাদের দৈনিক খাদ্য চাহিদার সাথে বিএমআর এর মান নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। বিএমআর শরীরের 60 থেকে 75% শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে। শরীর খাদ্য গ্রহণের মাধ্যমে মাত্র 10 থেকে 20% এবং শারীরিক শ্রমের মাধ্যমে 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে। যদি প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করা হয়, তাহলে বিএমআর এর মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা যায়। চলো এখন বিএমআই সম্পর্কে জেনে নিই। বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স। বিএমআই মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। বিএমআই এর মান নির্ণয় করার জন্য দেহের ওজন কেজিতে এবং উচ্চতাকে মিটারে নিয়ে তা স্কয়ার করে দুটোর ভাগফল বের করতে হবে। যেমন 125 সেন্টিমিটার বা 1.25 মিটার উচ্চতা এবং 60 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই হবে 38.4। স্ক্রিন থেকে বিএমআই এর মানের চার্টটি এক নজরে দেখে নাও। খেয়াল করলে দেখতে পারবে বিএমআই মানদণ্ড অনুযায়ী ব্যক্তিটি মোটা হওয়ার দ্বিতীয় স্তরে রয়েছে। তাই ব্যক্তিকে সঠিক পুষ্টি গ্রহণ এবং ব্যায়ামের মাধ্যমে ওজন স্বাস্থ্যসম্মত মানে নিয়ে যেতে হবে। নারী আর পুরুষের বিএমআই এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। স্ক্রিন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। সুস্থ জীবনের জন্য প্রতিদিন সকলেরই পরিমিত পরিশ্রম করা উচিত। বর্তমানে কাজের ধারা, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি, পড়াশোনার চাপ, খেলার মাঠের অপ্রতুলতা ইত্যাদি নানা কারণে আমরা খুবই কম হাঁটাচলা কিংবা দৌড়াদৌড়ি করি। ফলে আমাদের সামগ্রিক স্থূলতা বৃদ্ধি পাচ্ছে। পরিমিত শরীর চর্চার মাধ্যমে আমরা আমাদের শরীরের কার্যক্ষমতা অটুট রেখে সুস্থ থাকতে পারি। দেখা গেছে যারা প্রতিদিন 1 ঘন্টা মাঝারি মানের শরীর চর্চা করে, পরিমিত খাদ্য গ্রহণ করে, তারাই সুস্থ এবং হাসি খুশি জীবনযাপন করে এবং দীর্ঘ জীবন লাভ করে। শরীর চর্চার মাধ্যমে দেহের অতিরিক্ত ওজন কমানো সম্ভব। তোমরা কি জানো শারীরিক পরিশ্রম কিভাবে দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে? একজন স্থূল মানুষের দেহের চামড়ায় নিচে জমা হওয়া ফ্যাট, বিশেষ করে পেটের চামড়ার নিচে যে ফ্যাট জমা হয়, সেই ফ্যাট শারীরিক পরিশ্রমের ফলে দ্রুত বার্ন হয়ে যায়, যা স্থূলতা থেকে মুক্তি পেতে সহায়তা করে। শরীর চর্চার ফলে ডায়াবেটিস, হৃদরোগ এবং বেশ কয়েক ধরনের ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন রকমের শরীর চর্চা, যেমন জোরে হাঁটা, জগিং, দৌড়ানো, সাঁতার, খেলাধুলা, সাইকেল চালানো ইত্যাদি খুবই উপকারী। আমাদের শরীরের জন্য শারীরিক ও মানসিক পরিশ্রমের পরই বিশ্রামের প্রয়োজন। শুয়ে থাকা, ঘুমানো ইত্যাদি বিশ্রামের অংশ। বিশ্রামের ফলে শরীরের বিভিন্ন অংশ আবার শক্তি সঞ্চয় করে। তাহলে আজকের পর্বে আমরা বিএমআর এবং বিএমআই সম্পর্কে জানলাম।
আগামী পর্বে খাদ্যে ভেজাল ও এর ক্ষতিকর দিক সম্পর্কে জানব। গত পর্বে আমরা বিএমআর, বিএমআই, এদের মান নির্ণয় এবং বিশ্রাম ও শরীর চর্চা নিয়ে জেনেছি। আজকের পর্বে খাদ্যে ভেজাল ও এর ক্ষতিকর দিক সম্পর্কে জানব। ধরো তুমি বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে আনলে। এরপর মাছটি ফ্রিজ বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ না করে এমনি খোলা বাতাসে রেখে দিলে। এভাবে রাখার ফলে কি ঘটবে জানো? 2-1 দিনের মধ্যেই মাছটি পচে যাবে এবং দুর্গন্ধ বের হবে। শুধু মাছের ক্ষেত্রেই নয়, কাঁচা শাকসবজি, ফলমূল, মাংস সবকিছুই সংরক্ষণ করা না হলে এগুলো পচে যায়। তাই খাদ্যের পচন রোধ করার জন্য খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। চলো তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। খাদ্য সংরক্ষণ এমন একটি প্রক্রিয়া যেটি খাদ্যের পচন রোধ করে, যার ফলে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট থাকে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে সাধারণত পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ এবং খাদ্যের চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা হয়। মাছের শুটকিকরণ, লোনা ইলিশ, আচার, বরফ দিয়ে শীতলকরণ, চিংড়ির নাপ্তে, মাছের শীতল, এগুলো সবই খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রচলিত উপায়। তবে আজকাল খাদ্যদ্রব্যের ক্যানিং বা কৌটাজাত করে ধোঁয়ার মাধ্যমে স্মোকিং প্রভৃতি প্রক্রিয়া খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। খাদ্য পচনের অন্যতম প্রধান কারণ হলো বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাকের মাধ্যমে খাদ্য উপাদানের জারণ। স্মোকিং এর মাধ্যমে যে তাপ উৎপন্ন করা হয় তাতে খাদ্যে উপস্থিত সকল ব্যাকটেরিয়া, ছত্রাক, এমনকি এদের স্পোরগুলো ধ্বংস হয়ে যায়। এরপর এগুলোকে বায়ু প্রতিরোধী জারে ক্যানিং করলে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক খাদ্যের সংস্পর্শে আসতে পারে না, ফলে দীর্ঘদিন পর্যন্ত খাবার ভালো থাকে। এছাড়াও খাদ্য সংরক্ষণে বিভিন্ন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাতে খাদ্যদ্রব্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ করতে না পারে। সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, সরবেট খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়। কিন্তু স্বাস্থ্য ঝুঁকির কারণে ক্ষতিকারক ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ কখনোই খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়। তুমি নিশ্চয়ই জানো, বর্তমানে বাজারে অনৈতিকভাবে খাদ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর ও অস্বাস্থ্যকর রাসায়নিক দ্রব্য ভেজাল ও রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করে সেগুলো বিক্রি করা হয়। এর ফলে জনস্বাস্থ্য এখন হুমকির সম্মুখীন। স্বাস্থ্য বিপর্যয় এই ঝুঁকির ধারা চলতে থাকলে রোমানদের মতো আমরাও একদিন বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হব। এক সময় রোমবাসী যে পানীয় আধার ব্যবহার করত তা ছিল সীসার তৈরি, যার ফলে পানকারী কোনো না কোনোভাবে সীসার বিষাক্ততার শিকার হয়েছে এবং বিকলাঙ্গ প্রজন্মের জন্ম দিয়েছে। বাংলাদেশে খাদ্যে বিভিন্ন প্রকার ভেজাল মিশানো হয়। এর মধ্যে বাণিজ্যিক রং, অ্যান্টিবায়োটিক, কীট ও বালাইনাশক, ফরমালিন, হেভি মেটাল উল্লেখযোগ্য। আবার মাছ, গৃহপালিত পশু ও হাঁস মুরগিকে অনুমোদনহীন দ্রব্য দিয়ে তৈরি খাদ্য খাওয়ানো হয়, সেগুলো মানব শরীরের জন্য হুমকি স্বরূপ। চলো তাহলে স্বাস্থ্য ঝুঁকির কয়েকটি ক্ষতিকারক দিক সম্পর্কে জেনে নেই। বাণিজ্যিক রং, যা কাপড় কিংবা রঙের কাজে ব্যবহার করা হয়, তা বিভিন্ন ধরনের খাদ্য যেমন আইসক্রিম, গোলা আইসক্রিম, লজেন্স, বেগুনি, বড়া ইত্যাদিতে ব্যবহার করা হচ্ছে। এই জাতীয় খাবার ধীরে ধীরে যকৃতের কার্যকারিতা নষ্ট করে নানাবিধ রোগের কারণ হয়। ফরমালিনে ডুবানো মাছ, ফল ও অন্যান্য খাদ্যদ্রব্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না বলে কয়েকদিন বেশ টাটকা দেখা যায়। গবেষণায় দেখা গেছে এই ফরমালিন মাছের কোষের সাথে যৌগ তৈরি করে ফেলে। মাছ ধোয়া হলেও ওই যৌগটি মাছের দেহে থেকে যায়, যা পরে রান্না করা মাছের সাথে মানব দেহে প্রবেশ করে। এই বিষাক্ত যৌগ নানা রকম জটিল রোগের উপসর্গের কারণ সহ অনেক ক্ষেত্রে ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি করে। এই বিষাক্ত যৌগটি গিয়ে সরাসরি ডিএনএ এর সাথে যুক্ত হয়ে সেখানকার জিনগত পরিবর্তন সাধন করে এবং সেই জিনের বহিঃপ্রকাশের ফলে সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকারী ক্যান্সার কোষ। মজুদ খাদ্যে এবং সবজিতে কীটনাশক ব্যবহার করা হয়। কীটনাশকের বিষাক্ততার সময় নষ্ট হবার আগেই দ্রব্যাদি বাজারজাত করলে বিষাক্ত খাদ্যের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে।
এতে শিশুরাই ক্ষতিগ্রস্ত হয় বেশি। তাদের শরীরের বাড়ন্ত কোষে এই বিষাক্ত কীটনাশক বিরূপ প্রভাব ফেলে। ফলে একদিকে যেমন শিশুর মনের বিকাশ ব্যাহত হয়, অন্যদিকে তারা নানা রকমের অসুস্থতায় ভুগতে থাকে। এক নজরে স্ক্রিন থেকে খাদ্যে যেসব রাসায়নিক দ্রব্য ও ভেজাল থাকে তার একটি তালিকা দেখে নাও। ভেজাল থাকে তার একটি তালিকা দেখে নাও। আজকের পর্বে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার, বাংলাদেশে খাদ্যে মেশানো বিভিন্ন ভেজাল এবং এগুলো ব্যবহারে মানবদেহে কি কি ক্ষতি হতে পারে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। আগামী পর্বে খাদ্যে ভেজাল ও এর ক্ষতিকর দিক সম্পর্কে জেনেছি। আজকের পর্বে পরিপাকতন্ত্র, পৌষ্টিক নালী এবং এর প্রধান অংশগুলো সম্পর্কে জানব। ধরো এই মুহূর্তে তুমি একটি আপেল খাচ্ছ। এই আপেলটি তোমার দেহে কিভাবে হজম হচ্ছে এবং আপেলটি খাওয়ার জন্য তোমার দেহের কোন কোন অংশ কিভাবে কাজ করছে, আজকের পর্বে আমরা সে বিষয়ে আলোচনা করব। মানবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এই কোষগুলোকে সজীব এবং কার্যকর রাখতে হলে খাদ্য সরবরাহ প্রয়োজন। কিন্তু অধিকাংশ খাদ্য জটিল এবং জৈব যৌগ অবস্থায় গ্রহণ করা হয় বলে দেহের কোষগুলো তা সরাসরি গ্রহণ করতে পারে না। তাই খাদ্যকে শোষণযোগ্য ও কোষের জন্য উপযোগী করতে হলে তাকে ভেঙে সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করতে হবে। দেহে খাদ্য যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় শোষিত হওয়ার উপযোগী হয়। খাদ্যদ্রব্য মুখ গহ্বরে দাঁতের সাহায্যে চিবানো হয়। এতে খাদ্যবস্তু ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই টুকরা খাদ্যবস্তুগুলো পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে মণ্ডে পরিণত হয়। পরিপাকের দ্বিতীয় ধাপ হল রাসায়নিক প্রক্রিয়া। পরিপাক রসের এনজাইম খাদ্যের রাসায়নিক ক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে। এতে খাদ্যের জটিল উপাদানগুলো ভেঙে দেহের গ্রহণযোগ্য সরল উপাদানে পরিণত হয়। তাছাড়া কোষের ভিতরের কাজও পরিপাক রসের এনজাইমের উপর নির্ভরশীল। যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বলে। পৌষ্টিকতন্ত্রটি পৌষ্টিক নালী এবং কয়েকটি গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়ে পায়ুতে শেষ হয়। এই নালীপথ কোথাও সরু আবার কোথাও প্রশস্ত। পৌষ্টিক নালীর প্রধান অংশগুলো দেখে নেই চলো। মুখ থেকে পৌষ্টিক নালীর শুরু হয়। এটি নাকের নিচে আড়াআড়ি একটি বড় ছিদ্র, যেটি উপরে এবং নিচে ঠোঁট দিয়ে ঘেরা থাকে। মুখের ভেতরে দাঁত, জিহ্বা ও লালা গ্রন্থি থাকে। এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। দাঁত খাদ্যকে চিবিয়ে ছোট ছোট অংশে পরিণত করে। জিহ্বা খাদ্যবস্তুকে নেড়েচেড়ে চিবাতে সাহায্য করে এবং তার স্বাদ গ্রহণ করে। মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়। লালা গ্রন্থিগুলো কানের নিচে চোয়ালের পাশে এবং জিহ্বার নিচে অবস্থিত। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসের মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে গিলতে সাহায্য করে। আবার লালারসের টায়ালিন ও মল্টেজ নামক এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়। মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হল দাঁত। প্রাপ্ত বয়সে মুখ গহ্বরে উপরে ও নিচের চোয়ালে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। মানবদেহে দাঁত দুবার গজায়। প্রথমবার শিশুকালে দুধ দাঁত থাকে। পরবর্তীতে দুধ দাঁত পড়ে গিয়ে 18 বছরের মধ্যে দ্বিতীয়বার স্থায়ী দাঁত গজায়। মানুষের স্থায়ী দাঁত 4 ধরনের: কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন দাঁত। কর্তন দাঁত দিয়ে
খাবার কেটে টুকরা করা হয়। ছেদন দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়। অগ্রপেষণ দাঁত দিয়ে চাবানো ও পেশানো দুটো কাজই করা হয়। পেষণ দাঁত দিয়ে খাদ্যবস্তু চাবানো ও পেশানো হয়। মাড়ির সবচেয়ে পেছনের বা শেষের দাঁত দুটোকে আক্কেল দাঁত বলা হয়, যেগুলো আসলে পেষণ দাঁতের অন্তর্ভুক্ত। আক্কেল দাঁত 4টির মতো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের 8টি কর্তন, 4টি ছেদন এবং 8টি অগ্রপেষণ ও পেষণ দাঁত থাকে। প্রতিটি দাঁতের 3টি অংশ থাকে: মুকুট, মূল এবং গ্রীবা। মুকুট হল মাড়ির উপরের অংশ, মাড়ির ভিতরের অংশ হচ্ছে মূল, আর গ্রীবা হল দাঁতের মাঝের অংশ। প্রতিটি দাঁত কিছু উপাদান দিয়ে গঠিত। দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত। দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এই এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড দিয়ে তৈরি। ডেন্টিনের ভিতরের ফাঁপা নরম অংশটি হল দন্তমজ্জা। দন্তমজ্জার ভিতরে ধমনী, শিরা, স্নায়ু ও নরম কোষ থাকে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়। সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে ঘিরে রাখে। এই সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। মুখ গহ্বরের পরের অংশ গলবিল। মুখ গহ্বর থেকে খাদ্যবস্তু গলবিলের মধ্য দিয়ে অন্ননালীতে পৌঁছায়। গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত নালীটির নাম হল অন্ননালী। খাদ্যবস্তু অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলী হল অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে একটি থলির মতো অঙ্গ। পাকস্থলীর প্রাচীর পুরু ও পেশিবহুল এবং এর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। পাকস্থলীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মণ্ডে পরিণত করে। সেই সাথে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে। পাকস্থলীর পরের অংশ অন্ত্র। এটি একটি লম্বা পেঁচানো নালী। অন্ত্র দুটি প্রধান অংশে বিভক্ত: ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত্র হল পাকস্থলী থেকে বৃহদন্ত্র পর্যন্ত বিস্তৃত লম্বা এবং পেঁচানো নালী। ক্ষুদ্রান্ত্র আবার 3টি অংশে বিভক্ত: ডিউডেনাম, জেজিওনাম ও ইলিয়াম। ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। পিত্তনালীর মাধ্যমে যকৃতের পিত্তরস এবং অগ্নাশয়ের অগ্নাশয় রস ডিউডেনামে এসে পৌঁছে। ক্ষুদ্রান্ত্রের গায়ে আন্ত্রিক গ্রন্থিও থাকে। আবার ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদের ভিলাস বলে। ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হল বৃহদন্ত্র। বৃহদন্ত্র 3টি অংশে বিভক্ত: সিকাম, কোলন ও মলাশয়। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃদ্ধি সংযুক্ত থাকে। বৃহদন্ত্রে মূলত পানি শোষিত হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। পায়ু হল পৌষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথ। আজকের পর্বে আমরা পরিপাক, পরিপাকতন্ত্র, পৌষ্টিক নালী এবং এর প্রধান অংশগুলো সম্পর্কে জেনেছি। আগামী পর্বে পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানব। গত পর্বে আমরা পরিপাক, পরিপাকতন্ত্র, পৌষ্টিক নালী এবং এর প্রধান অংশগুলো সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি খাদ্য পরিপাকের জন্য আমাদের দেহে পরিপাকতন্ত্র রয়েছে। এই পরিপাকতন্ত্রকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যার একটি হলো পৌষ্টিক নালী এবং আরেকটি হলো পৌষ্টিক গ্রন্থি। আজকের পর্বে পৌষ্টিক গ্রন্থি সমূহ যেমন লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি সম্পর্কে জানব। গ্রন্থি হলো যেখানে জীবদেহের বিভিন্ন তরল বা গ্যাসীয় পদার্থ জমা থাকে এবং প্রয়োজনে এখান থেকে ক্ষরিত হয়। আমাদের গ্রহণ করা খাদ্য পরিপাকের জন্য যেসব গ্রন্থির রস ব্যবহৃত হয় তাদেরকে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলে। আমাদের দেহে বিদ্যমান পৌষ্টিক গ্রন্থিগুলো হলো লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি।
মানবদেহে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। এদের মধ্যে এক জোড়া প্যারোটিড গ্রন্থি, যা 2 কানের সামনে এবং নিচে অবস্থিত। অন্য এক জোড়া হলো সাবম্যাক্সিলারি, যার অবস্থান চোয়ালের নিচে, এবং সর্বশেষ সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এটি চিবুকের নিচে অবস্থিত। এই লালা গ্রন্থিগুলো আলাদা আলাদা নালীর মাধ্যমে বুক গহ্বরে উন্মুক্ত হয়। এসব লালা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকেই লালা বা স্যালাইভা বলে। লালা রসে মূলত টায়ালিন নামক এনজাইম এবং পানি থাকে। মানবদেহে যকৃতের অবস্থান ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার নিচে, উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে। লালচে খয়েরি রঙের এই গ্রন্থিটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। খেয়াল করলে দেখতে পাবে যকৃতের বাম খণ্ডটির তুলনায় ডান খণ্ডটি আকারে কিছুটা বড় হয়ে থাকে। যকৃৎ 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, আবার প্রতিটি খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি। প্রতিটি লোবিউলে হেপাটোসাইট নামক অসংখ্য কোষ থাকে। কোষগুলো পিত্তরস তৈরি করে। পিত্তরস হল গাঢ় সবুজ বর্ণের ক্ষারীয় গুণ সম্পন্ন একটি রস। মূলত যকৃতের নিচের অংশে পিত্তথলি বা পিত্তাশয় সংযুক্ত থাকে, আর এখানেই পিত্তরস জমা হয়। এই পিত্তথলি পিত্তনালীর সাহায্যে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয় এবং পরবর্তীতে যকৃৎ অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে থাকে। যেহেতু যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগারও বলা হয়। যকৃৎ মানবদেহে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। আমরা খাবার হতে যে পরিমাণ গ্লুকোজ পাই তার পুরোটা দেহ পরিচালনার জন্য খরচ হয়ে যায় না। যকৃৎ সেই অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা করে রাখে। আবার যকৃৎ মানবদেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে পরিণত করে থাকে। যকৃৎ খাবারের স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে থাকে। এছাড়াও যকৃৎ দেহের প্রয়োজনের সময় সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। যকৃতের অন্যতম প্রধান আরেকটি কাজ হল পিত্তরস তৈরি করা এবং এই রস পিত্তথলিতে জমা রাখা। আর এই পিত্তরস কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন এটি প্রয়োজনের সময় ডিউডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। সেই সাথে খাদ্যের অম্লভাব প্রশমিত করে খাদ্য পরিপাকের জন্য অনুকূল ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে এবং চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এটি পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত। অগ্নাশয় গ্রন্থিটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে থাকে, কারণ এটি একাধারে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে। অগ্নাশয় গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকে অগ্নাশয় রস বলে। অগ্নাশয় রস পরবর্তীতে অগ্নাশয় নালীর মাধ্যমে যকৃৎ অগ্নাশয় নালী দিয়ে ডিউডেনামে প্রবেশ করে। এই অগ্নাশয় রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। এই এনজাইমগুলো শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে থাকে। তাছাড়া অগ্নাশয় রসের মাধ্যমে অম্লক্ষারের সাম্যতা, পানির সাম্যতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। আবার অগ্নাশয়ের একটি অংশ হতে অতি প্রয়োজনীয় কিছু হরমোন নিঃসৃত হয়, যেমন গ্লুকাগন এবং ইনসুলিন। গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন দুটি গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থিটি পাকস্থলীর প্রাচীরে অবস্থিত। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কিছু রস নিঃসৃত হয়, যাদেরকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস বলা হয়, যেমন ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। আন্তরিক গ্রন্থিটি ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে ভিলাইয়ে অবস্থিত। আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আন্তরিক রস বলে। আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি সম্পর্কে বিস্তারিত জানলাম। আগামী পর্বে খাদ্য পরিপাক ক্রিয়া সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা পৌষ্টিক গ্রন্থিসমূহ সম্পর্কে জেনেছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো এই যে আমরা প্রতিবেলায় ভাত, মাছ, মাংস, শাকসবজি খাচ্ছি, এসব খাবার আমাদের দেহে কিভাবে পরিপাক হয়?
আজকের পর্ব থেকেই জানতে পারবে। আজকের পর্বে আলোচনা করব খাদ্য পরিপাক ক্রিয়া এবং খাদ্য শোষণ সম্পর্কে। পরিপাক ক্রিয়া হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যাতে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট এনজাইম এবং হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে দেহের শোষণ উপযোগী এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়। এই প্রক্রিয়ায় খাদ্য প্রথমে সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হয়, পরে কোষ আবরণের ভিতর দিয়ে কোষে প্রবেশ করে এবং সবশেষে রক্তের মাধ্যমে এই পরিপাকৃত সরল উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। মানবদেহে খাদ্য কয়েকটি স্থানে ধাপে ধাপে পরিপাক হয়। মুখে খাবার দাঁত ও জিহ্বার সাহায্যে চিবানোর ফলে ছোট ছোট টুকরায় পরিণত হয়। এ সময় লালাগ্রন্থি থেকে লালা বের হয়ে খাদ্যের সাথে মিশে খাদ্য গিলতে সাহায্য করে। নিঃসৃত লালায় টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। এটি শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। তুমি জানলে অবাক হবে যে মুখে আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের কোনো রূপ পরিবর্তন হয় না। মুখ থেকে খাদ্য পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। পৌষ্টিক নালীগাত্রের পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যদ্রব্য সামনের দিকে যেতে থাকে। পৌষ্টিক নালীর গায়ের পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যদ্রব্য সামনের দিকে যেতে থাকে। তবে অন্ননালীতে খাদ্যের কোনো পরিপাক ঘটে না। খাদ্য পাকস্থলীতে আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস খরিত হয়। গ্যাস্ট্রিক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন নামক উপাদান থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যে থাকা অনিষ্টকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এছাড়া নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন হলো এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ গঠন করে। যৌগটি পলিপেপটাইড নামে পরিচিত। পাকস্থলীতে শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসে নির্দিষ্ট এনজাইম না থাকায় এরা পরিপাক হয় না। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য একটি মিশ্র মণ্ডে পরিণত হয়, যাকে পাক মণ্ড বা কাইম বলে। এই মণ্ড অনেকটা স্যুপের মতো এবং কপাটিকা ভেদ করে ক্ষুদ্রান্তে যায়। পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্তের ডিওডেনামে প্রবেশ করে। এই সময় অগ্নাশয় থেকে একটি ক্ষারীয় পাচক রস ডিওডেনামে আসে। এই পাচক রস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে থাকে। এছাড়াও পাচক রসের এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং সেই সাথে স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। আবার যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরসে পিত্ত লবণ থাকে যা স্নেহ পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে থাকে। এই লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। স্নেহ বিশ্লেষক লাইপেজ এনজাইম এই দানাগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আমিষ জাতীয় খাদ্য ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। আবার শ্বেতসার এখানে অ্যামাইলেজের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়।
ক্ষুদ্রান্ত্রে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় সব ধরনের খাদ্য পরিপাক হয়ে সরল ও শোষণযোগ্য হয়। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে ভিলাই নামক রক্ত জালক সমৃদ্ধ আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে। একবচনে এদেরকে ভিলাস বলে। প্রতিটি ভিলাসের মাঝখানে ল্যাকটিয়াল নামক লসিকা জালক থাকে, যা রক্তের কৌশিক নালী দিয়ে ঘিরে থাকে। এইসব রক্তনালী একত্রে হেপাটিক শিরা গঠন করে। এই শিরা দিয়েই শোষিত রক্ত যকৃতে আসে। স্নেহ পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভিলাসের ল্যাকটিয়ালে শোষিত হয়ে প্রথমে লসিকা দিয়ে বাহিত হয়ে রক্তস্রোতে মিশে যায়। আবার কৈশিক নালীর মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালীর প্রাচীর ছুঁয়ে এক ধরনের জলীয় পদার্থ বের হয়, যাকে লসিকা বলে। এই লসিকাই খাদ্য উপাদান সরবরাহ করে কোষে পৌঁছে দেয় এবং দূষিত পদার্থ সংগ্রহ করে রক্তস্রোতে ফিরে আসে। শোষণের পর পাকমণ্ডের অবশিষ্টাংশ বৃহদন্ত্রে পৌঁছায় এবং খাদ্য পরিপাকের শেষ ধাপ সম্পন্ন হয়। বৃহদন্ত্রে পাকমণ্ডের কোনো রাসায়নিক বিক্রিয়া বা পরিপাক ঘটে না, তবে খাদ্যের অসার অংশের সাথে যে পানি থাকে তা এখানে শোষিত হয়। তাছাড়াও কিছু আমিষ, লিপিড, লবণ এবং উদ্বৃত এনজাইম থাকে। এসব বস্তু থেকে বৃহদন্ত্র লবণ ও পানি শোষণ করে রক্তে স্থানান্তরিত করে। ফলে উচ্ছিষ্ট খাদ্য ঘনীভূত হয়ে মলে পরিণত হয় এবং এই মল মলাশয়ে জমা থাকে এবং প্রয়োজন মতো পায়ুপথ দিয়ে বের হয়ে আসে। শোষিত খাদ্যবস্তুকে প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতিকে বলে আত্তীকরণ। কোষের প্রোটোপ্লাজম থেকে বের হওয়া এনজাইমের সাহায্যে সরল খাদ্য জটিল উপাদানে পরিণত হয়। এভাবেই প্রোটোপ্লাজম কোষের ক্ষয়পূরণ ও গঠনে সহায়তা করে এবং দেহের বৃদ্ধি ঘটে। আজকের পর্বে আমরা খাদ্য পরিপাক ক্রিয়া, খাদ্য মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে পরিপাক এবং খাদ্যের শোষণ সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামী পর্বে বিভিন্ন অনেক সময় অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার খাওয়ার ফলে আমাদের পেট ব্যথা হয়। মূলত পরিপাকতন্ত্রের জটিলতার কারণেই আমরা এই সমস্যায় ভুগে থাকি। এই সমস্যা রোধ করার জন্য আমাদের একটি সুস্থ পরিপাকতন্ত্রের প্রয়োজন। আন্ত্রিক সমস্যার কারণেই আমাদের নানান ধরনের রোগ বা শারীরিক অসুবিধা দেখা দেয়। চলো তাহলে আজকের পর্বে আন্ত্রিক সমস্যাজনিত রোগ বা শারীরিক অসুবিধাগুলো জেনে নিই। অগ্নাশয় রোগ, টক ঢেকুর ওঠা ইত্যাদি। এই অজীর্ণতা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের অতি ভোজন পরিহার করতে হবে, ধূমপান পরিহার করা এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাশয় রোগের কিছু লক্ষণ রয়েছে, যেমন ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা বের হওয়া, পেটে ব্যথা। অনেক সময় শ্লেষ্মাযুক্ত মলের সাথে রক্ত যাওয়া এবং দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া ইত্যাদি। কোষ্ঠকাঠিন্য বলতে এমন অবস্থাকে বোঝায় যখন কারো শক্ত পায়খানা হয় কিংবা 2 বা তারও বেশি দিন পায়খানা হয় না। সাধারণত আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে বৃহদন্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে, পায়খানার বেগ চেপে রাখলে